আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট জমিও। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ৬ বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০১৯ ও ২০২৫ সালে জমা দেয়া দুইটি হলফনামা তুলনা করে দেখা যায় এই সময় তার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণের বেশি। একই সঙ্গে স্থাবর সম্পদের পরিমাণও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এরপর থাকবে বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। আজ সকাল 10টা 25 তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া একই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে জামায়াতের জোটে এনসিপি সমস্যা। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি শেষ সময়ে যুক্ত হয় জামাতে ইসলামী সহ ৮ দলের আসন সমঝোতায় টানাপোড়েন তৈরি হয়েছে। এই তিনটি দলকে ৪০ আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ৮ দলের কে কতটি আসন ছাড়বে এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। এবারে জানিয়ে দিব ১৫৩ আসনে প্রার্থী দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ১৫৩ আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে ১০০টি আসনে যুক্তফ্রন্টের একক প্রার্থী থাকলেও বাকি ৫৩টি আসনে একাধিক শরিক দলের প্রার্থী রয়েছেন। এ অবস্থায় আবারও সমঝোতার প্রচেষ্টা নিচ্ছেন জোট নেতারা। সেক্ষেত্রে চলমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কতজন প্রার্থী টেকেন বিষয়টি তার উপর অনেকটা নির্ভর করছে। বাছাই শেষে নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করলে আসন সমঝোতার চূড়ান্ত আলোচনা শুরু হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব এনইআইআর সিস্টেমের ত্রুটি, ব্যক্তিগত তথ্য পাচারের শঙ্কা গ্রাহকের। দুদিন আগে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। অবৈধ হ্যান্ডসেট বন্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে সরকার। কিন্তু চালুর পরই এনইআইআর ব্যবস্থায় ত্রুটি পরিলক্ষিত হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তি জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়েকশো মোবাইল ফোনে নিবন্ধন করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। গাজা যুদ্ধে আপনি যদি ফিলিস্তিনি শিশুদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে আমাদেরকে জানান এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, বেড়েছে ফ্ল্যাট জমিও। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে গত ৬ বছরে বড় ধরনের পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ২০১৯ থেকে ২০২৫ সালে জমা দেয়া দুইটি হলফনামা তুলনা করে দেখা যায় এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণের বেশি। একই সঙ্গে স্থাবর সম্পদের পরিমাণও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেয়া হলফনামায় নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী উল্লেখ করে রুমিন ফারহানা বার্ষিক আয় দেখিয়েছেন ৪,৩৪,১০০ টাকা। এর মধ্যে আইন পেশা থেকে আয় ছিল ৪ লাখ টাকা এবং ব্যাংক আমানত থেকে সুদ বাবদ আয় ছিল ৩৪,১০০ টাকা। অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০২৫ সালে জমা দেয়া সর্বশেষ হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৯৭,১৪,১৭৩ টাকা। অর্থাৎ ৬ বছরের ব্যবধানে তার আয় বেড়েছে অন্তত ২২ গুণ। ২০১৯ সালের হলফনামায় রুমিন ফারহানা স্থাবর সম্পদ হিসেবে শুধু একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন যা তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন। সে সময় তার নিজের নামে ঢাকায় কোনো ফ্ল্যাট জমি বা বসতভিটা নেই বলেও উল্লেখ ছিল। এছাড়া ২০১৯ সালের ৩ আগস্ট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ
শপথ নেয়ার মাত্র 2 মাস পর তিনি তৎকালীন সরকারের কাছে 10 কাঠা জমি বরাদ্দ চেয়ে আবেদন করেন। সংসদ সদস্যের প্যাডে করা ওই আবেদনে ঢাকায় নিজ নামে কোনো জমি বা ফ্ল্যাট না থাকার কথাও উল্লেখ করা হয়। তবে 6 বছর পর জমা দেয়া হলফনামায় সম্পদের চিত্র পুরোপুরি বদলে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মায়ের কাছ থেকে পাওয়া ফ্ল্যাটটির পাশাপাশি তার মালিকানায় রয়েছে রাজধানীর ধানমন্ডির ল্যাবরেটরি রোড এলাকায় 5 কাঠা জমি। একই এলাকায় 5টি ফ্ল্যাট এবং পুরান ঢাকার পল্টনে 1258.884 বর্গফুটের একটি বাণিজ্যিক স্পেস। ওই বাণিজ্যিক স্থাপনার মূল্য দেখানো হয়েছে 65 লাখ টাকা। হলফনামায় উল্লেখ করা হয়েছে এসব সম্পত্তির অধিকাংশই উত্তরাধিকারী সূত্রে পাওয়া, সে কারণে সেগুলোর জন্য কোনো ক্রয় মূল্য দেখানো হয়নি। নগদ অর্থের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। 2019 সালে রুমিন ফারহানার হাতে নগদ ছিল 9,85,422 টাকা। 2025 সালের হলফনামায় তা বেড়ে দাঁড়িয়েছে 32,14,173 টাকা। এর মধ্যে ব্যাংকে জমা রয়েছে 30,82,694 টাকা এবং হাতে নগদ রয়েছে 1,71,479 টাকা। বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। আজ সকাল 10টা 25 তার মনোনয়নপত্রটি যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া একই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী দিলরুবা নুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। জামায়াতের জোটে এনসিপি সমস্যা। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি শেষ সময়ে যুক্ত হওয়ার জামাতে ইসলামী সহ 8 দলের আসন সমঝোতায় টানাপোড়েনের তৈরি হয়েছে। এই 3টি দলকে 40 আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। তবে 8 দলের কে কতটি আসন ছাড়বে এ নিয়ে দেখা দিয়েছে নতুন জটিলতা। জামায়াতের প্রস্তাব ছিল নতুন 3 শরিকের জন্য তারা 16 চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন 16 এবং বাকি 6 দল 8টি করে আসন ছাড়বে। কিন্তু ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস নিজ নিজ ভাগ থেকে এত আসন ছাড়তে রাজি নয়। তাদের ভাষ্য, নতুন শরিকদের আসন ছাড়তে হবে জামাতের ভাগ থেকে। এই জটিলতার কারণে মনোনয়নপত্র দাখিলের পর আসন বন্টনের সুরাহা হয়নি। জামাত নেতৃত্বাধীন 11 দলের নির্বাচনী সমঝোতা সূত্রগুলো এসব তথ্য জানিয়েছে সমকালকে। আসন বন্টনের আলোচনায় দলগুলোর প্রতিনিধিত্ব করা নেতারা জানিয়েছেন এনসিপিকে 30, এলডিপিকে 7 এবং এবি পার্টিকে 3টি আসন ছাড়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কোনো দল তাদের জন্য কতগুলো আসন ছাড়বে তা চূড়ান্ত না হওয়ায় সমঝোতা হচ্ছে না, বরং দিন দিন জটিলতা বাড়ছে। গত মে মাসে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন মিলে নির্বাচনী মৌচা গঠনের প্রচেষ্টা শুরু হয়। তবে এই উদ্যোগ থেকে বেরিয়ে জমিয়ত চলে যায় বিএনপি জোটে। গত নভেম্বরে জোট করে এনসিপি, এবি পার্টি এবং বিএনপির জোট হেরে আসা রাষ্ট্র সংস্কার আন্দোলন। এনসিপির সঙ্গে জোটের আলোচনা করেও পিছিয়ে যায় গণ অধিকার। এ দলটি শেষ পর্যন্ত বিএনপির জোটে যায়। এনসিপি এবং এবি পার্টি গত 22 ডিসেম্বর পর্যন্ত বিএনপির সঙ্গে আলোচনা চালায়। তা ব্যর্থ হওয়ায় গত 24 ডিসেম্বর থেকে জামায়াতের সঙ্গে আলোচনা শুরু করে, যা প্রকাশ্যে আসে 26 ডিসেম্বর। পরের দিন জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেয় এনসিপি। 30 আসনের সমঝোতা হলেও জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রনেতাদের গঠিত এই দলটি আরও কয়েকটি আসন চায়। তারা 44 আসনে প্রার্থী দিয়েছে।
153 আসনে প্রার্থী দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট 153 আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে 100টি আসনে যুক্তফ্রন্টের একক প্রার্থী থাকলেও বাকি 53টি আসনে একাধিক শরিক দলের প্রার্থী রয়েছে। এ অবস্থায় আবারও সমঝোতার প্রচেষ্টা নিচ্ছেন জোট নেতারা। সেক্ষেত্রে চলমান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কতজন প্রার্থী টেকেন বিষয়টি তার উপর অনেকটা নির্ভর করছে। বাছাই শেষে নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করলে আসন সমঝোতার চূড়ান্ত আলোচনা শুরু হবে। এটা চলবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী 20 জানুয়ারি পর্যন্ত। সব মিলিয়ে মনোনয়নপত্র বাছাই শেষে প্রত্যাহারের আগ পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলবে। এরপর গণতান্ত্রিক যুক্তফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। নেতারা বলেছেন যে 53টি আসনে একাধিক শরিক দলের প্রার্থী রয়েছে, তাদের মধ্যে সমঝোতার চেষ্টা করবেন তারা। না হলে শেষ পর্যন্ত কয়েকটি আসন উন্মুক্ত রাখা হতে পারে, সেখানে সব দলের প্রার্থীরা লড়বেন। গত 29 নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কনভেনশনের মাধ্যমে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রকাশ ঘটে। একসঙ্গে আন্দোলন ও নির্বাচনের লক্ষ্য সামনে রেখে গঠিত এই ফ্রন্টে যুক্ত হয় 9টি বাম প্রগতিশীল রাজনৈতিক দল। দলগুলোর মধ্যে রয়েছে বাম গণতান্ত্রিক জোটভুক্ত 6টি দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণতান্ত্রিক